বিষয়টি নিয়ে ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে অ্যাটর্নি খায়রুল বাশার। সেটি হচ্ছে এয়ারপোর্টের ট্রাভেলের যে ঝুঁকি অ্যাসাইলাম কেসে। ডোমেস্টিক এয়ারলাইন্স গুলোতেও আটক করার খবর আমরা পাচ্ছি। এই বিষয়টি নিয়ে একটু শুরুতেই আপনার কাছে জানতে চাই, আপনার কাছে কি তথ্য আছে? ওয়াল আপনারা বোধহয় নিউজ পেপারে আসছে বা নিউ ইয়র্ক টাইমসে আসছে, বিভিন্ন সময় এয়ারপোর্টে অনেক অ্যারেস্ট হচ্ছে ডোমেস্টিক ট্রাভেলিং এ। তো ডোমেস্টিক ট্রাভেলে কারা কারা ঝুঁকিতে আছে, যেমন ধরেন কেউ একজন অ্যাসাইলাম ফাইল করলো, তার কিন্তু রিয়েল আইডিও আছে অবশ্যই, এবং এর মধ্যে অনেক সময় আইসে কিন্তু তাকে ডিটেইন করে ফেলে। তো ডিটেইন করার পসিবিলিটি কোথায় কোথায়, এটা রিস্ক স্টেট গুলো হচ্ছে 100 মাইল উইদিন দ্য বর্ডার। 100 মাইল উইদিন দ্য বর্ডার, যেমন ধরেন আপনি আমাদের ক্যানাডিয়ান নর্দার্ন বর্ডার থেকে 100 মাইলস, সাদার্ন বর্ডার থেকে 100 মাইলস। সো এই স্টেট গুলোতে আইস ক্যান আস্ক ইউর আইডি এনি টাইম। আইডি দেখতে পারে 100 মাইলের মধ্যে। বাসে যদি ট্রাভেল করে, বাসে উঠেও আইডি দেখতে পারে। প্লেনে ট্রেন যদি ট্রাভেল করে, দেখেন আজ ফর আইডি। বাট আপনি আপনার রাইট আছে রিফিউজ করার জন্য, বাট রিফিউজ করলে ইজ ডিলে, দে ক্যান আস্ক ইউ মোর কোয়েশ্চেনস। সো এই জন্য এখন প্রচুর ডিটেইন হচ্ছে এয়ারপোর্ট থেকে। তো যাদের আমি বলবো কোনো ডকুমেন্টেই নাই, ডকুমেন্ট মানে কোনো স্ট্যাটাস, লিগাল স্ট্যাটাস নাই, তারা ডেফিনেটলি ডোমেস্টিক ট্রাভেল করা উচিত না। আর যেমন এমনকি অ্যাসাইলাম যাদের পেন্ডিং আছে, তাদেরও এই রিস্ক স্টেট গুলা, যেমন ধরেন ফ্লোরিডা, টেক্সাস, অ্যালাবামা, ক্যালিফোর্নিয়া, এইসব, এবং 100 মাইলের মধ্যে বর্ডারের মধ্যে এই স্টেট গুলোতে ডোমেস্টিকলি ট্রাভেল করা আমি মনে করি একটু রিস্কি এই মুহূর্তে। এবং বাফেলো থেকেও অ্যারেস্ট হয়েছে, বাফেলো যেহেতু কানাডার বর্ডারের কাছাকাছি। বাফেলো তো হাইয়েস্ট অ্যারেস্ট হচ্ছে, এভরিডে অ্যারেস্ট হয়, যেহেতু বর্ডার থেকে উইদিন দ্য 100 মাইলস। সো আইসের ওখানে ওদের এক্সট্রা পাওয়ার্স, দে ক্যান ইভেন আস্ক আইডি অন ড্রাইভিং। কারের মধ্যে আইডি চাইতে পারে, বাসের মধ্যে চাইতে পারে, ট্রেনের মধ্যে চাইতে পারে। সো দে হ্যাভ দ্য এক্সট্রা পাওয়ার উইদিন দোজ এরিয়াস। এক্ষেত্রে আপনি পরামর্শ কি দিচ্ছেন, বিশেষ করে যাদের অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে আপনি পরামর্শটি কিভাবে দিচ্ছেন? ওয়েল, অ্যাসাইলাম যখন যাদের পেন্ডিং আছে, আমি মনে করি এই 100 মাইলস বর্ডারের মধ্যে যদি থাকে কেউ, তাদের এখনই আমি বলবো ওইখান থেকে মুভ করা উচিত। আর যেমন ধরেন বাফেলোতে হয়তো বা আপনার শুনছেন কিনা জানি না, আমি রিসেন্টলি শুনলাম বাসার সামনে থেকে, বাসার থেকে বেরোলো, গাড়িতে গিয়ে বসলো, ওই অ্যাসাইলাম পেন্ডিং, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম পেন্ডিং, ওকে ওখান থেকে আইস ডিটেইন করলো। সো দিস ইজ দ্য রিস্ক। অবশ্যই যে বন্ড এলিজিবল, সে যদি ভিসায় এসে থাকেন লিগালি, তাহলে হি ইজ বন্ড এলিজিবল। বাট ওই মুহূর্তে যদি ওয়ার্ক অথরাইজেশন তিনি শো করেন, তারপরেও কি অ্যারেস্ট করছে? এখন হচ্ছে, এখন রাইট, অ্যাসাইলাম পেন্ডিং অবস্থা এখন অ্যারেস্ট হচ্ছে। তখন ওরা বলছে ওকে, আমাদের তোমাদের ফাইনাল ইন্টারভিউটা আমরা ডিটেনশনে করবো অ্যাসাইলামে, তুমি যদি এলিজিবল হও ইউ গ্রান্ট ইউর অ্যাসাইলাম, নাইলে আমরা ডিপুটেশন প্রসিডিং এ নিয়ে আসবো। তো এক্ষেত্রে কি আসলেই পরামর্শ কার্যকর? আপনি কি বলবেন? কারণ এটি তো আসলে কিছুই করণীয় নেই। লাখ তার বাসা থাকলে সামনে থেকে যদি অ্যারেস্ট করা হয়। আমাদের অনেক ক্লায়েন্ট আমরা পাচ্ছি, তো আমরা অনেক ইনফরমেশন আমরা বাফেলো থেকে বলেন, আলবেনিতে হচ্ছে, আলবেনি যে ক্যানাডিয়ান বর্ডার, মন্ট্রিয়ালের বর্ডার, এন্ড সাদার্ন দিকে হচ্ছে, টেক্সাসও হচ্ছে। সো উই আর গেটিং নিউজ অ্যারাউন্ড দ্য কান্ট্রি। তো এই রিস্ক থেকেই যাচ্ছে, আবার অনেকে বন্ডে বেরিয়ে আসছে, অনেকে বন্ড হচ্ছে না। সো ইটস লিটল বিট, এখন সব আননোন, আমাদের জন্য নতুন নতুন আননোন অনেক কিছু আমরা পাচ্ছি এবং ফেস করছি। আমরা আরো একটু প্রশ্ন নেই, তারপরে আমি এই ডোমেস্টিক এয়ারলাইন্সের ক্ষেত্রে আরো প্রশ্ন করব। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, তার মেয়ের বাচ্চার বয়স 5 বছরের উপরে, আমেরিকায় তার মেয়েকে কেউ যদি স্পন্সর করে স্কুলিং ভিসায় নিতে চায়, তাহলে কি যেতে পারবে কিনা? Well, 5 years is still very early age. স্পন্সর করলেও
legal guardian care. A sponsor and legal guardian is different. And only as a minor, I think it's very difficult সে যদি লিগাল গার্ডিয়ান বা প্যারেন্ট যদি না আসে তো ভিসা না দেওয়ার সম্ভাবনাটা হাইলি আনলাইকলি এমবেসি থেকে। আমাদের আরো একটি দুটি প্রশ্ন আমরা নিব, তবে তার আগে আমি আরেকটু জেনে নিতে চাই যে অনেকে তো অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকা অবস্থায় ডোমেস্টিক এয়ারলাইন্স গুলো ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কি তাদের একটু সতর্কতা, না এই স্পেসিফিক কয়েকটি স্টেট বাদ দিলে ইটস ফাইন? ওয়েল এখন নিউজে আমরা তো দেখছি কোথাও এয়ারপোর্ট থেকে ডিটেইন করা হচ্ছে, এবং সেজন্য আমি মনে করি এই যে রিস্ক স্টেট গুলোতে এই মুহূর্তে ফ্লাই না করাটা উচিত। এইসব পেন্ডিং যাদের আছে তারা একটু যাওয়ার আগে খবর টবর নিয়ে অ্যাটর্নি তাদের নিজস্ব যাদের অ্যাটর্নি আছে বা একটু নিউজ পেপার টিউজ পেপার দেখে ফ্লাই করা উচিত, স্পেশালি রিস্ক স্টেট গুলাতে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, অ্যালাবামা, এইসব স্টেট গুলো এখন হাইলি রিস্ক স্টেট। আমি এই বিষয়টি নিয়ে আরেকটু জানতে চাই। অ্যাসাইলাম কেস অনেকে পেন্ডিং এবং বিশেষ করে 16-17 অনেক আবেদন, তাদেরকে কিছুটা এগিয়েছে? কি আপডেট আপনার কাছে আছে? ও 16 এখন হচ্ছে, বা নতুন লাস্ট উইকে তো একটা সার্কুলার আসছে জুলাই 28 আপনি বোধহয় এটা বোধহয় বলা হয়নি আপনার অনুষ্ঠানে, কেউ বলছে কিনা আমি জানি না। সো 28 এর পরে নতুন করে যারা এক বছরের মধ্যে অ্যাফার্মেটিভলি অ্যাসাইলাম করে নাই তাদের ইন্টারভিউ ইউএসসিএস আর নিচ্ছে না, সরাসরি কোর্টে রেফার করছে। এটা একদম স্টার্ট হয়ে গেছে। আর সেকেন্ডলি যারা অ্যাসাইলাম বার্ড মানে অনেকে আছে যেমন ক্রিমিনালি কনভিক্টেড, হাইড করলো, ওরা ফাইন্ড আউট করলো, দেয়ার অ্যাসাইলাম বার্ড। থার্ড কান্ট্রিতে যারা সেটেল হয়ে যায়, অন্য কান্ট্রির সিটিজেন বা পার্মানেন্টলি সেটেল হয়, এরা কিন্তু অ্যাসাইলাম বার্ড, ওরা অ্যাসাইলাম করতে পারে না। আবার অনেক আছে C1T1 ক্রু, যে আমাদের ফ্লাইটের অ্যাটেন্ডেন্টস যারা আছে, ট্রিপের যারা ক্রু আছে, দেয়ার অ্যাসাইলাম বার্ড। ওরাও যদি অ্যাসাইলাম করে তাদের কেসগুলো ইউএসটিএস থেকে ইন্টারভিউ না নিয়ে সরাসরি এখন জাজের কাছে রেফার করা হবে। একদম ইজ স্টার্টেড অলরেডি, স্টার্টিং ফ্রম লাস্ট উইক জুলাই 28 থেকে। আর যাদের পেন্ডিং আছে তাদের কি ইন্টারভিউ গুলো কিংবা অ্যাপ্রুভের হার কেমন হচ্ছে? যাদের ইন্টারভিউ হচ্ছে অনেকের ডিসিশন অনেক পরে দিচ্ছে, যেমন আমরা 1 বছর পরেও ডিসিশন পাচ্ছি। আনফরচুনেটলি ডিনায়ালও হচ্ছে, অ্যাপ্রুভালের হার ভেরি রেয়ার। সো সেটা হয়তো আপনারা নিজেরাই নিউজ পেপারে দেখছেন বা সব জায়গায়। এখন অ্যাপ্রুভালের রেট 5% to 7% যদি ন্যাশনাল ওয়াইড আমি বলে থাকি, যদি বলি, নট অনলি বাংলাদেশিদের জন্য, সবার ক্ষেত্রে এখন ভেরি লো অ্যাপ্রুভাল রেট। আমরা আরো দুটি তিনটি বিষয় নিয়ে আলোচনা করার আগে একটু আরো দুটো প্রশ্ন নিয়ে একটু বিরতিতে যাই অ্যাটর্নি খায়রুল বাশার, কারণ অনেকেই প্রশ্ন করছেন। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, তিনি আলামিন, তিনি বলেছেন তার ওয়াইফ প্রেগনেন্ট এবং সে ইন্টারভিউ এরই মধ্যে দিয়েছে জুলাই 20 তারিখে, এবং তিনি ফেডারেল এমপ্লয়ি, তিনি বন্ড দিতে রাজি আছেন, কিন্তু তার মূল কথা হচ্ছে তার ওয়াইফের ভিসাটি যেন হয়। ওয়েল, প্রশ্নটা ক্লিয়ার। ওনার ওয়াইফ, শি ইজ সিটিজেন। ওয়াইফ যদি প্রেগনেন্ট হয়েও শি ইজ এলিজিবল ফর ভিসা। বন্ড ওর জন্য না, বন্ড হবে কনসুলার অফিসার যাদের সিলেক্ট করবে পাবলিক চার্জের জন্য ইনএলিজিবল হবে তাদের জন্য বন্ড। এখন সে তো তার ইনকাম 58,000, এখন সিটিজেনের ওয়াইফ মোস্ট লাইকলি, এবং আমি 100% শিওর বলবো না, তাদের জন্য বন্ড লাগবে না। বন্ড হচ্ছে সবার জন্য না, কেস বাই কেস বেসিস। সেটি, এবং আপনি শুরুতে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন। আসলে মূলত কনসুলার অফিস কিংবা ভিসা অফিসার নির্ধারণ করবে কার উপরে প্রযোজ্য করবে, কার উপরে প্রযোজ্য করবে না। এবং আরো একটি প্রশ্ন, এটি হচ্ছে ওনার সম্পূরক প্রশ্ন। আমি এই প্রশ্নটি করেছিলাম এর আগেও, উনি সম্পূরকভাবে আবার একটু তথ্য দিয়েছেন। 12 মাসের বেশি যুক্তরাষ্ট্রে বাইরে থাকলে গ্রিন কার্ড অ্যাবান্ডন হয়েছে বলে ধরা হতে পারে যদি আমি রি-এন্ট্রি পারমিট পেন্ডিং থাকার কারণে 14 মাস বাইরে থাকি এবং পরে দেখি রি-এন্ট্রি পারমিট পেন্ডিং হয়েছে,
তাহলে তখন কি করা উচিত? এক্ষেত্রে কি আমি শুধু গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরতে পারবো, নাকি বড় ধরনের সমস্যা হতে পারে? ওয়াল ওনার প্রশ্ন হচ্ছে 14 মাস পরে যদি উনি দেখতে পান ওনার রিএন্ট্রি পারমিট ডিনাই যদি হয়, তাইলে তো ওনার বাইরে, উনি যদি আমেরিকার ভিতরে থাকেন ডিনাই হওয়ার সময়, তাহলে নো প্রবলেম, উনি আপিল করতে পারেন। এখন যদি ডিনাই হয় অ্যাট দ্য সেম টাইম উনি যদি আমেরিকার বাইরে থাকেন, যেহেতু 1 বছরের টাইম লাইন ওনার পার হয়ে গেছে, তাহলে ওনার গ্রিন কার্ডটা ইউএসএ মনে করবে অ্যাবান্ডেন্ট। আমি এক্ষেত্রে আরো একটু ছোট অন্য ধরনের সম্পূরক প্রশ্ন একটু করে ফেলতে চাই। অনেকে গ্রিন কার্ড নিয়ে অনেকদিন দেশের বাইরে, আমেরিকার বাইরে থাকেন, কিংবা ধরেন বাংলাদেশে গিয়ে আসতে চান না, 9 মাস 10 মাস অনেক সময় থেকে যান। তো তাদের ক্ষেত্রে এখন কি কোনো বড় ধরনের সমস্যা হচ্ছে কিনা? সমস্যা হচ্ছে ওরা সেকেন্ডারি ইন্সপেকশন নিয়ে যায়। তো যারা একদম বেশি দিন থাকবে, আমি তাদের অবশ্যই আমার পরামর্শ হবে, আপনার আমেরিকার সাথে টাইস কি আছে, আপনার জব আছে কিনা, আপনি কোনো অ্যাসেট হোল্ড করেন কিনা, কোনো বাড়ি আছে কিনা, আপনার কোনো বিজনেস আছে কিনা। সো এইগুলোর সাথে আপনার যদি স্ট্রং টাইস থাকে আমেরিকার সাথে, বাংলাদেশে যদি গিয়ে আপনি 10 মাস বা 9 মাসও থাকেন, আপনি এক্সপ্লেইন করতে পারেন, হ্যাঁ আমি ছিলাম, আমার পার্সোনাল রিজন ছিল, বাট আমার স্ট্রং টাইস উইথ আমেরিকা, আমার ছেলে মেয়ে এখানে স্কুল গোয়িং, আমার বাড়ি আছে, আই ওন এ হাউস, আমার বিজনেস আছে, আমার জব আছে, আমি জব থেকে এক্সটেন্ডেড লিভ নিয়ে গেলাম, তাইলে ইজ ফাইন। এই আনসার গুলো যদি লজিক্যাল আনসার গুলো যদি দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে বিরতিতে যাব। আমাদের একজন প্রশ্ন করেছেন, F2A ক্যাটাগরি কি বর্তমানে স্লো অর ফাস্ট চলছে? F2 ক্যাটাগরি এখন অ্যাপ্রুভাল 3 than 3 years লাগছে F2A তে। আচ্ছা, আর এটি কি ফাস্ট বলবেন না স্লো বলবেন? আমি এটা স্লো বলা যেতে পারে F2A। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে